স্বাগত সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। সংরক্ষিত নারী আসনে যোগ্যতম সদস্যের অপেক্ষায় এখন জাতীয় সংসদ। যৌক্তিক কথা বলে পারদর্শী নারীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে ক্ষমতাসীন দল বিএনপি। আমরা তেমনটা দেখছিলাম। আলাপ করতে চাই বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, তিনি আমাদের সঙ্গে আছেন। দুজনকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং হেলেন জেরিন খান, একটা মৌলিক বিষয় আপনার কাছ থেকে জেনে নিতে চাই। পার্লামেন্টে আপনি ছিলেন এবং সেখানে আসলে একজন নারী সদস্যের কি ধরনের ভূমিকা থাকা প্রয়োজন, নারী সদস্য আলাদা করে বলতে হচ্ছে এই কারণে যে আমাদের সংসদে সংরক্ষণ করে রাখা হয়েছে কিছু আসন নারীদের জন্য। সেই হিসেবে সেই আসনটিতে যেই নারী থাকবেন কোন কোন যোগ্যতাটা খুব গুরুত্বপূর্ণ এবং সময় বদলেছে, এই সময় এসে সেই ভূমিকাটা কেমন, কোন কোন যোগ্যতা প্রয়োজন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসেবে হুমায়রা এসেছে, তাকে আমি ধন্যবাদ দিচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনে। আমি মনে করি গোটা জাতি তাকিয়ে আছে যে পার্লামেন্টে কোন কোন নারীরা যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের অর্ধেকের বেশি নারী এবং সেই নারীদের প্রতিনিধিরা পার্লামেন্টে যাবে এবং সেই পার্লামেন্টে যাবার জন্য এদেশের সর্ববৃহৎ দল অথবা যে দলটি সরকার গঠন করেছে সেই দলের নারীদের সেই দল থেকে আজকে পার্লামেন্টে যাবার জন্য মনোনয়ন ফর্ম মানে দেওয়া হচ্ছে। তো আমি ইতিমধ্যে আমিও নিয়েছি। আমি যে সেখানে গিয়ে দেখেছি যে সারা বাংলাদেশ থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে এখনো সবাই আসতে পারে নাই। আমি বিশ্বাস করি আগামীকালকের মধ্যে সবাই চলে আসবে। তবে ঢাকা কেন্দ্রিক এবং ঢাকার আশেপাশে যারা আছে তারা অনেকেই আজকে ছুটে এসেছে ফর্ম কেনার জন্য। আপনি তো জানেন যে দীর্ঘ 17 বছর বাংলাদেশে যে অত্যাচার নির্যাতন হয়েছে, সেই অত্যাচার নির্যাতনে একজন সেন্ট্রাল নেত্রী, অথবা আপনি বলতে পারেন আমি একজন সেন্ট্রাল নেত্রী, আমি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষা বিষয়ক সম্পাদক, আমি সাবেক এমপি, আমি জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি এবং আমি মাদারীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম, আমি ছাত্রনেত্রী ছিলাম, ইডেন কলেজের নির্বাচিত নেত্রী ছিলাম। আপনার রাজনৈতিক যে ক্যারিয়ার সেটা কম বেশি আমরা সবাই জানি। আমি শুধু আপনার কাছে এটা জানতে চাই যে যোগ্যতা বা পরিকাঠামোগুলো কি হওয়া উচিত একজন নারী। না, আমি এটা বলতে চাই যে এই জায়গায় হলো এই 17 বছর আপনি বলতে পারেন যে সেন্ট্রাল থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত প্রত্যেক নারীরই কিন্তু মানে দলীয় নারীদের প্রত্যেকেরই কিন্তু নির্যাতনের গল্প আছে। সেই জায়গায় আমি যেটা বলতে চাই, এখানে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপির জনাব রুহুল কবির রিজভী ভাই কিন্তু মানে বিষয়টি এখানে উল্লেখ করেছেন। এটা আমরা অতীত দিনেও দেখেছি, এবার হয়তো আরো বেশি ব্যাপকভাবে পরীক্ষা নিরীক্ষা করা হবে। সেটা হলো সৎ, যোগ্য, দক্ষ এবং পরীক্ষিত। এবং পার্লামেন্টে তো আপনি এটা খুব ভালো করেই জানেন যে পার্লামেন্ট এটা আইন প্রণয়নের জায়গা। এখানে যেমন আইন সম্পর্কেও তাদের অভিজ্ঞতা থাকা দরকার। এখানে পক্ষ বিপক্ষ থাকে, যে কোনো বক্তব্য দিলে সেটার আবার সাথে সাথেই কিন্তু দেখা যায় যে সেটার একটা রিপিট হয়ে যায়, মানে বিপক্ষ পক্ষ থেকে আবার সেটা কাউন্টার দেওয়া হয়। সেই কারণে ওই সমস্ত নারী নেতৃত্ব নিয়ে আসা হয়। অতীত দিনে আমরা দেখেছি, আমি 2001 সালে যেহেতু পার্লামেন্টে ছিলাম, তা আমি দেখেছি যে সেই সময় কিন্তু দেখা গিয়েছে যে শিক্ষিত ছাত্র রাজনীতি থেকে আসা এবং পরীক্ষিত এই ধরনের নারী নেতৃত্বকেই কিন্তু পার্লামেন্টে নিয়ে আসা হয়। সেটাই কিন্তু পুনরাবৃত্তি করেছেন আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব যে পার্লামেন্টে অবশ্যই পরীক্ষিত নিতে হবে, কিন্তু তার সাথে সাথে যোগ্য, দক্ষ এবং সৎ নারী নেতৃত্ব নিয়ে আসা হবে। চমৎকার। আমি এরপরে যখন আপনার কাছে আসবো তখন একটু আলাদা করে জানার চেষ্টা করব। সেটা ছিল 2001 এবং এখন 2026। সময় বদলেছে এবং তরুণরাও এখন রাজনৈতিকভাবে ভীষণ রকম সচেতন। সেই জায়গা থেকে পার্লামেন্টে কোন বিশেষ যোগ্যতা আসলে একজন নারী সদস্যের নিয়ে আসা উচিত, মাঠের রাজনীতি করার অভিজ্ঞতা তো বলছেন, পাশাপাশি আর কি কি থাকা প্রয়োজন সেটা নিয়ে একটু বলবেন। সময়ের বদলে আসলে কতটা সেই যোগ্যতা জায়গাটা প্রয়োজন সেটা নিয়ে একটু কথা বলবো আপনার কাছে যখন আসবো। অ্যাডভোকেট হুমায়রা নূর, একটা বিষয় একটু বলবেন। প্রথমত আপনাদের জায়গা থেকে প্রত্যাশাটা তো বলবেনই, কারণ আমরা জানি যে রাজনৈতিক দলের হিসেবে আসলে মতাদর্শগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু নারী হিসেবে নারীদের একটা সমর্থন বরাবরই থাকে। সেই জায়গা থেকে কোন ধরনের প্রত্যাশাটা আপনি করেন সেটা একটু জানাবেন, তারপরে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। জি, আপনি শুনতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে।
আমি আমরা যেহেতু একটা নতুন গঠিত দল, আমি বাংলাদেশে যেই প্রত্যাশাটা, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেই অনুযায়ী নারীদের যে অবস্থান, 51% নাগরিক নারী হলেও সংসদে নারীদের অংশগ্রহণের যেই জায়গাটা, সেই জায়গাটায় যেই সংখ্যার জায়গাটা যদি হিসাব করি, সেটা খুবই কম। ধরেন মাত্র 7 জন সংসদ সদস্য এই মুহূর্তে 300 জনের মধ্যে নির্বাচিত হয়ে সংসদে গিয়েছেন। তো এই মুহূর্তে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের মধ্যে নারীরাও আছেন, এবং তাদের জন্য এই 50টি সংরক্ষিত আসন, যেটা আমরা যদিও ঐকমত্য কমিশনে চেয়েছিলাম যে আসলে সরাসরি নারীদের নির্বাচনে এই নারী সংরক্ষিত আসনে নির্বাচনটা হোক, যেটা ওই মুহূর্তে সম্ভব হয়নি, যদিও গণভোটে মানুষ তার পক্ষে রায় দিয়েছে। ভবিষ্যতে আশা রাখি সেই রায় অনুযায়ী সংসদে সেই বিল পাস হবে এবং আইন হিসেবে এইটা আসবে সামনে, এবং সংরক্ষিত আসনের জন্য নারীরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে। কিন্তু এই মুহূর্তে যেহেতু এটা দলীয় বিবেচনায় দলগুলো যেই ভোট পেয়েছে, সেই ভোটের সমানুপাতে এই আসন সংখ্যাগুলো বন্টন হবে, এবং এইখানে যেটা আইন অনুযায়ী নিয়ম আছে সেটা হচ্ছে এখানে একটা ইলেকশন হবার কথা, কিন্তু কোনোদিনই এই পর্যন্ত সংরক্ষিত নারী আসনের জন্য ইলেকশন হয়নি। দলগুলো যেই দল যে কয়টা আসন পাবে সেই অনুযায়ী, তাদের আসন সংখ্যা অনুযায়ী তাদেরকে নমিনেশন দেওয়া হয় এবং সেই অনুযায়ী আসন বন্টনটা হয়। এই ক্ষেত্রে দলগুলোর কাছে যেই আবেদন থাকবে সেটা হচ্ছে দেশের মানুষকে সার্ভ করতে পারবে এবং আইন প্রণয়ন সম্পর্কে সংসদীয় যেই ফাইন্যান্স বিলগুলো আছে এগুলো প্রণয়ন করার ব্যাপারে যাদের অভিজ্ঞতা আছে বা যাদের জ্ঞান আছে, সেই মানুষগুলোকে যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হবে। আরো ভালো হতো যদি দলগুলো নিজেদের মধ্যে একটা পলিসি মেক করতো যে এই ক্রাইটেরিয়ায় তাদেরকে নারী সংরক্ষিত আসনে নির্বাচিত করা হচ্ছে, এবং সেই ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়াও যদি ইনভলভ করা হতো, যে ধরেন দলের যারা কাউন্সিল মেম্বার আছে তারা নিজেদের মধ্যে ভোটাভুটির মাধ্যমে এই সদস্যগণ সিলেক্ট করতেন, তাহলে এটা আরো ভালো হতো। কিন্তু এই ক্ষেত্রে সর্বোপরি আমি একটা বিষয়ে সবার জন্য বলতে চাই, যেহেতু আমি আইন পেশায় আছি, এখানে বাংলাদেশের আইন অনুযায়ী জাতীয় সংসদে নারী সংরক্ষিত আসনের জন্য একটা স্পষ্ট আইন আছে, যেটা হচ্ছে জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসন নির্বাচন আইন 2004। এই আইন অনুযায়ী আর্টিকেল 66 সংবিধানের, সেই 66 এর আন্ডারে যারা আর্টিকেল 66 এর আন্ডারে এলিজিবল যারা, তারাই শুধু নারী সংরক্ষিত আসনের প্রার্থী হতে পারবেন। সুতরাং দলগুলোর প্রতি আমার যে আবেদন বা যেই নির্দেশনা বা আবেদন যেটাই বলেন, সেটা হচ্ছে যে আপনারা যখন প্রার্থী নির্বাচন করবেন তখন সেক্ষেত্রে অবশ্যই বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনাদের প্রার্থীদের আইনি যোগ্যতা আছে কিনা সেইটা আগে বিবেচনা করবেন। কিন্তু দেখুন অ্যাডভোকেট হুমায়ুন, আপনি যেভাবে বলছেন, এভাবে যদি রাজনৈতিক দলগুলো দেখে, সত্যিকার অর্থে খুব চমৎকার একটা পরিস্থিতি হবে। এখানে আসলে দ্বিমতের কোনো সুযোগ নেই। কিন্তু মুশকিল হচ্ছে রাজনৈতিক দলগুলো নিজে থেকে নারীদের এই ক্ষমতায়নের ব্যাপারটা ভাবে কিনা। ধরুন আপনি এনসিপির একজন প্রতিনিধি, একজন নেতা, এবং এনসিপি যে 11 দলের ভিতরে সমঝোতা হিসেবে যুক্ত হয়েছে, সেখানে জামাত ইসলামী আছে, এবং একমাত্র জামাত ইসলামীকে আমরা দেখতে পাচ্ছি যাদের কোনো নারী নেত্রীর সঙ্গে আমরা এরকম কোনো শোতে আমন্ত্রণ জানাতে পারিনি, এবং তাদের সংখ্যাটাও খুব সীমিত। সেই জায়গা থেকে নারী হিসেবে আপনি কতটা আত্মবিশ্বাসী যে হ্যাঁ, এখান থেকে নারীদের ক্ষমতায়ন হবে, সংখ্যাটা বাড়বে? এখানে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে সবগুলো রাজনৈতিক দলকে ইসি প্রশ্ন করেছিল যে এই নারী সংরক্ষিত আসনের জন্য রাজনৈতিক দলগুলো নিজ নিজ দলের থেকে মনোনয়ন দিবে নাকি জোট থেকে মনোনয়ন দিবে। তখন লিখিতভাবে রাজনৈতিক দলগুলো জানিয়েছে যে তারা জোটগতভাবেই মনোনয়ন জমা দিবে। এখন জাতীয়তাবাদী দলের যে জোট, সেই জোটের কি সিদ্ধান্ত সেইটা আমার পক্ষে জানা সম্ভব না, কিন্তু 11 দলীয় জোটের 13টি আসন পাবার কথা। সেই ক্ষেত্রে জামাতে ইসলামীর যে অবস্থান, সেইখান থেকে আমরা যেটা জানতে পেরেছি যে ওদের নীতি নির্ধারণী পর্যায়ে যে সিদ্ধান্ত হয় সেইটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এবং জামাতের নারী সংরক্ষিত আসনে আমরা যাদেরকে গণমাধ্যমের মাধ্যমে জানতে পারছি যে তারা হতে পারেন, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করার পর তারা বলেছেন যে যেহেতু এটা দলগতভাবে সিদ্ধান্ত হন, উনি নিজেও জানেন না। এবং একইভাবে আমাদের দলেরও আসলে
একই অবস্থা, যে যেহেতু এটা দলগতভাবে নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত হবে, এই মুহূর্তে কাদেরকে সিলেকশন করা হচ্ছে, সেই সিলেকশনের ক্রাইটেরিয়া কি সেটা হয়তো নীতি নির্ধারণী পর্যায়ে ওনারা জানেন। তবে সিলেকশনের ক্রাইটেরিয়ার ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা মান্য করা উচিত। আসলে যেটা আমি এটা বলতে চাচ্ছিলাম যে অ্যাডভোকেট হুমায়ুনুর একটা দীর্ঘ সময় ধরে নারীরা কেবল প্রত্যাশাই করে এসেছে, কিন্তু যেহেতু সেই প্রতিফলনটা পার্লামেন্টে আসেনি, সেই জায়গা থেকে তরুণরা আপনাদের রাজনৈতিক দলটা কেবল প্রত্যাশাই করবেন, নাকি কেন্দ্রীয় যেই অবস্থানটা আছে যারা নীতি নির্ধারণ করে তাদের দিকে কোনো চাপ সৃষ্টি করবেন? আমি আলাদা করে আপনার কাছে জানার চেষ্টা করবো দ্বিতীয়বার যখন আসবো। হেলেন জেরিন খান, একটা বিষয় একটু বলবেন, মানে রাজনীতিতে আমরা দেখেছি নারীর অংশগ্রহণ কম বাংলাদেশের ইতিহাসে, কিন্তু যে কজন নারী অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেকেই আসলে প্রভাব রেখেছেন। আমরা ইতিহাস ঘাটলে নারীদের একটা বড় অবদান দেখতে পাই। এমনকি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি ভোটারদের মধ্যে পুরুষ নারীর সংখ্যা একদম সমান, কোনো কোনো জায়গায় নারীর সংখ্যাটাও বেশি। পার্লামেন্টে কেন এই অবস্থা? সেখানে কেন নারীর সংখ্যা বাড়ানো যাচ্ছে না, ক্ষমতায়নও হচ্ছে না, বা সেটা নিয়েও প্রশ্ন রয়ে যায়? জি। দেখুন, আমি মাঝে মাঝে এই বিষয়টা বলি, বিভিন্ন সভা সেমিনারে এই বিষয়টা তুলে আনি যে বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু নারীরা ভীষণভাবে এগিয়েছে, কিন্তু রাজনীতিতে নারীরা সেভাবে এগোতে পারছে না। এটা অনেকটা হতে পারে যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমরা অতীত দিনে দেখেছি, যদিও আমাদের প্রধান সবসময় দেখা যায় যে যখন আমি যেটা পেয়েছি, আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, তিনিও নারী বান্ধব। সে কারণে আমার কখনোই মনে হয় নাই আমাদের প্রধান যে নেতৃত্ব তারা কিন্তু সবসময় খুঁজেন নারীদের। আর হুমায়রার সাথে একাত্মতা হয়ে যেটা বলতে চাই, একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে যদি আপনি সব সেক্টর থেকে যদি সমানভাবে সমর্থন না পায়, তখন কিন্তু তারা এগোতে পারে না। তা আমরা কিন্তু রাজনীতিতে নারীরা পিছিয়ে আছি, সেই জায়গায় যদি আমরা সব জায়গা থেকে সমর্থনটা না নিতে পারি তাহলে সেটা কিন্তু আমরা এগোতে পারবো না। আজকে দেখেন যে পার্লামেন্টে যেটা হয়েছে সেটা কিন্তু অতীত দিনে কখনো হয়নি। এবার যেটা হয়েছে, আমি অতীত দিনের প্রসঙ্গটা এই জন্য আনছি যে আমি 2008 সালে সরাসরি ইলেকশন করার সৌভাগ্য হয়েছিল, আমার দল আমাকে নমিনেশন দিয়েছিল। তখন হয়েছে কি, ধরেন দুটো বড় দল আছে, তারা ফ্যাসিস্ট হয়েছে, তারা দীর্ঘ 17 বছর অন্যায় করেছে, অপরাধ করেছে, কিন্তু তাদের মধ্যে থেকে একটা জিনিস হয়েছে, তখন কিন্তু দেখা গিয়েছে যে বিএনপি যদি 15 জন নমিনেশন দিত তাহলে দেখা যেত ওরা 16 জন দিত, আবার ওরা 16 জন দিলে বিএনপি 17 জন দিত। এখানে হতো কি, একটা কম্পিটিশনে আলটিমেটলি নারীরা কিন্তু বেনিফিটেড হতো। এবার হয়েছে কি, বিরোধী দলটা একেবারেই শূন্য, একজনও নমিনেশন দেয় নাই, সেই জন্য দেখা গিয়েছে আমাদের দলও হয়তো একটু রিল্যাক্স ছিল, এবং সেই কারণেই পার্লামেন্টে দেখা গিয়েছে কিন্তু আমাদের ভুলে যাচ্ছেন, আমরাও তো বিরোধী দল। বিরোধী দলের মধ্যেই ভাই, মানে তোমাদেরও কিন্তু ওই ধরো তোমার গণ অভ্যুত্থানের সময় আমরা যেইভাবে নারীদের 50% দেখেছি, আমাদের ছাত্র, সত্যিকার অর্থে আমি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, আমি সারা জীবন চেষ্টা করেছি মেয়েরা রাজনীতিতে, এবং যতদিন বেঁচে থাকবো আমি নারীদের জন্যই আমার মূল ভীষণ মিশন, এক 2-3টার মধ্যে প্রথম হচ্ছে যে আমি নারীদের জন্য আজীবন কাজ করে যাবো। আপনি বললেন যে আপনি আজীবন নারীদের জন্য কাজ করবেন, এখানে বিশ্বাস করুন, যে সমস্ত নারীরা সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য, প্রার্থিতার জন্য আসলে সংগ্রহ করছে নমিনেশন ফর্ম, প্রত্যেকের মুখে একই কথাই আমরা শুনবো যে নারীদের জন্যই তারা কাজ করবেন। এবং 2001 থেকে আমরা এখন পর্যন্ত চিন্তা করলে কেবল দেখি তারা কাজই করছেন, কিন্তু সেই চিত্রটা বদলাচ্ছে না। আমি আসবো আপনার কাছে, অবশ্যই আপনার কাছে। অ্যাডভোকেট হুমায়ুনুর, একটা বিষয় একটু বলবেন, যেটা আসলে হেলেন জেরিন খান বলছিলেন এবং আমরাও দেখছিলাম যে জুলাই আন্দোলনের সময় সম্মুখ সারিতে ছিল নারীরা এবং রক্তাক্ত হয়েছে নারীরা, সেই ছবি ভাইরাল হয়েছে, তারপরও সমাজ নড়ে উঠেছে, আরও নারীরা রাস্তায় নেমেছে। তার মানে বোঝা যাচ্ছে একটা বড় শক্তির জায়গা, একটা বড় পরিস্থিতি চেঞ্জ করার ক্ষমতা নারীদের আছে। মানে এই বিশ্বাসটা কি কেন্দ্রীয় নেতাদের দিকে দেওয়া যাচ্ছে না, বা আপনাদের দিক থেকে আলাদা কোনো মুভমেন্ট থাকবে না, নাকি প্রত্যাশার মধ্যেই আটকে থাকবেন? সমস্যাটা যেখানে হয়েছে যে বাংলাদেশের বাস্তবতায় এটা শুধু রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করে না, নারীরা রাজনীতিতে কতটুকু টিকে থাকবে সেইটা সমাজ ব্যবস্থার উপরও অনেকটা নির্ভরশীল। আমরা অনেক নারীকে দেখেছি যে তারা নিজেদের মতামতটা ব্যক্ত করতে আগ্রহী। আমরা যখন উঠান বৈঠক করেছি, নারীদেরকে আমরা রাজনীতিতে সম্পৃক্ত করার জন্য নানানভাবে কাজ করে যাচ্ছি, তখন তারা রাজনীতি যে সচেতন এইটা আমরা 100% প্রমাণ পেয়েছি। কিন্তু
সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করার ক্ষেত্রে একটা সামাজিক প্রতিবন্ধকতা আছে, তার সাথে অর্থনৈতিক প্রতিবন্ধকতা, যেটা খুবই খুবই প্রকট। আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যখন মিটিং করেছি, তখন তারা বলেছে যে তারা একটা আইন পাস করতে চায়, যে আইনের মাধ্যমে নারীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য রাজনৈতিক দলের যারা নারীরা আছে তাদের জন্য একটা তহবিল তৈরি করার প্রস্তাবনা ছিল, যেটা আসলে আমরা আশা করছিলাম যে ইন্টারিম গভর্নমেন্টের সময় এই অধ্যাদেশটা আসলে পাস হবে, কিন্তু পরবর্তীতে সেটা পাস হয় নাই। কারণ সবকিছুই মানুষ চায়, কিন্তু নারীদের বিষয়ে যে নারী কমিশনের প্রস্তাবনাগুলো কিন্তু কোথাও আলোচনা হয় নাই। আবার নারীদের সরাসরি নির্বাচনের যে সুযোগটা আমরা পেয়েছিলাম, সেইটাও আলোচনার টেবিলে নাকচ হয়ে গেছে। তো এগুলো হচ্ছে সামাজিক বাস্তবতা। আমি নিজে দলের প্রাথমিক মনোনয়ন পেয়ে যখন নির্বাচন করতে যাই, তখন আমি যেটা ফেস করি, যে ধরেন অনেক মানুষই কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হোক এবং সামাজিক প্রতিবন্ধকতা, নিরাপত্তার বিষয়ে চিন্তা করে হোক, তারা আমাকে বলেছে যে সন্ধ্যার পর বাসা থেকে বের হতে পারবা না এবং তোমাকে তোমার সেফটি নিজেকে এনশিওর করতে হবে। তো এই জায়গাগুলো আসলে সামাজিক বাস্তবতায় আপনি কিছু জায়গায় কঠোরতা প্রয়োজন। যেমন আপনি যদি সরাসরি নারীদের নির্বাচনের জন্য 100 আসন আপনি নির্ধারণ করে দেন, তখন সামাজিকভাবে আইন মেনে নিয়ে মানুষ এই স্পেসটা নারীদের জন্য তৈরি করে দিতে বাধ্য হতো। তখন আর এটা ঐচ্ছিক বিষয় থাকতো না। এইটা যখন ঐচ্ছিক বিষয় হয়, তখন এই যে আপা বলছিলেন যে একটা দল কোনো মনোনয়নই দেয়নি, এরকম আরো কয়েকটা দল আছে যারা কোনো নারীকে মনোনয়ন দেয় নাই। যে 5%-এর ক্যাপটা ছিল, সেটা বিএনপি খুব মিট করে নাই, কিন্তু এনসিপি 30টা আসনে নির্বাচন করে সেই 5%-এর ক্যাপটা কিন্তু মিট করার চেষ্টা করেছে। এখন সত্যি কথা, যেটা আপা যেটা প্রশ্ন করলেন, আমি দায় নিয়ে বলছি, আমরা আরো বেশি নারী সম্পৃক্ততা করার সুযোগ এবং চেষ্টা করা উচিত ছিল, যেটা আমরা করতে পারিনি। সেইটার পেছনে দুইটা মেজর রিজন, একটা হচ্ছে সামাজিক প্রতিবন্ধকতা আর একটা হচ্ছে আর্থিক প্রতিবন্ধকতা। আমি নিজে একজন সামর্থ্যবান নারী হওয়া কেন্দ্রীয় নেতাদের সদিচ্ছার একটা অভাব আছে তো। যে এই তিনটার সাথে, এই দুটোর সাথে কি এটা যুক্ত করা যায় কিনা? কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ আছে তাদের সদিচ্ছার কোনো অভাব কি আপনি দেখছেন কিনা? আমার দল থেকে আমি আমার কেন্দ্রীয় নেতাদের দিক থেকে কোনো সদিচ্ছার অভাব দেখিনি, বরং আমাকে আমার দল থেকে আপনার দল যেই দলগুলোর সাথে জোট তৈরি করেছে, জামাত ইসলামী, সেখান থেকে কি কোনো রেসপন্স পাচ্ছেন আপনি ইতিবাচক? আমি বলছি যে আমার এই কথা কিন্তু বারবার অনেকগুলো জায়গায় বলেছি, যে আমার দলীয় সিদ্ধান্ত কখনোই জোটের অন্য কোনো শরিক দলের সিদ্ধান্ত উপরে, সিদ্ধান্ত অন্য কোনো শরিক দল আমার দলের সিদ্ধান্তের উপর কোনোভাবে হস্তক্ষেপ করার সুযোগ নেই। এই আশাবাদটা নিয়ে আলাপটা শেষ করে অ্যাডভোকেট হুমায়রা নূর, আমার হাতে সময় থাকলে আর আপনি দীর্ঘ করতাম। আমি আসলে আপনাদের দুজনের বক্তব্য একটু আলাদা করে জানার চেষ্টা করেছি, এবং হেলেন জেইন খান, আপনার জন্য শুভকামনা থাকলো। নমিনেশন ফর্ম আপনি কিনেছেন, এবং দেখা যাক আসলে পরবর্তীতে কি দাঁড়ায়, এবং ভবিষ্যতে আপনাকে নতুন করে আবারও সংসদ সদস্য হিসেবে পরিচিত করতে পারি কিনা। শুভকামনা থাকবে আপনাদের দুজনকে। এবং দর্শক, আমাদের সঙ্গে দুজন অতিথি ছিলেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য জেরিন খান, একই সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর। এবং এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় দেখা হবে আবারও নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন একাত্তরের সাথে।